নমস্কার। নির্বাচনী জয় পরাজয় তো শুধু সংখ্যার খেলা নয়, তাই না? প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা শতাংশের পিছনে একটা গভীর গল্প লুকিয়ে থাকে। আজ আমরা ঘাটালের জনাদেশ বা গণরায়ের ব্যবচ্ছেদ করব। মানে আমরা বোঝার চেষ্টা করব ওখানকার মাটির গল্প, মানুষের চাহিদা আর তাদের দেওয়া রায়ের আসল মানেটা ঠিক কী। পশ্চিমবঙ্গের মানচিত্রে ঠিক এই জায়গাটা হল ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের এই নির্বাচনী এলাকাটা দক্ষিণবঙ্গের সমভূমিতে পড়েছে। এখানকার রাজনীতি এখানকার মাটির মতোই, বেশ উর্বর আর জটিল। এই এলাকাটার ভৌগোলিক আর রাজনৈতিক প্রেক্ষাপট বোঝাটা আমাদের বিশ্লেষণের জন্য খুব জরুরি। ভাবুন তো, একটা জয় যেটা ঠিক হয়েছে অর্ধেকেরও কম শতাংশের ব্যবধানে। এই সংখ্যাগুলো আমাদের ঠিক কি বলতে চায়? যখন ভোটের রায় এতটা সূক্ষ্ম হয়, তখন বুঝতে হবে এর পিছনে আছে গভীর ক্ষোভ, চাপা অসন্তোষ আর মানুষের অনেক না বলা কথা। চলুন এই সংখ্যাগুলোর গভীরে ডুব দেওয়া যাক। তো চলুন প্রথমে ঘাটালের মাটির গল্পটা একটু বোঝা যাক। এখানকার মানুষ, তাদের জীবনজীবিকা, তাদের রোজকার লড়াই, এই সব কিছুই কিন্তু এখানকার রাজনীতির আসল চালিকা শক্তি। এই প্রেক্ষাপটটা না বুঝলে শুধু সংখ্যা দিয়ে ভোটের রায় বোঝা প্রায় অসম্ভব। আচ্ছা, এবার জনসংখ্যার গঠনটা দেখুন। প্রায় ৯০% হিন্দু আর ১০% মুসলিম। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হল মোট জনসংখ্যার প্রায় ৩৩%ই তফসিলি জাতিভুক্ত, মানে এসসি সম্প্রদায়। এই বিশাল সংখ্যক মানুষই কিন্তু এখানকার রাজনীতির এক নির্ণায়ক শক্তি। তাদের ভোট যেদিকে যায়, ফল সেদিকেই ঝোঁকে। একটু কল্পনা করুন, প্রতি বছর শিলাবতী নদীর বন্যা এসে আপনার ঘরবাড়ি, ফসল সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এটাই ঘাটালের মানুষের রোজকার জীবন। এর সাথে যোগ করুন চাষবাসের সংকট, তরুণদের মধ্যে ভয়ঙ্কর বেকারত্ব, যার জন্য তারা বাইরে কাজ খুঁজতে যেতে বাধ্য হচ্ছে। আর ভাঙাচোরা রাস্তাঘাট তো আছেই। এই লাগাতার সমস্যাগুলোই কিন্তু রাজনৈতিক অসন্তোষের জন্ম দেয়। এবার চলুন সরাসরি সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। ২০২১ সালের নির্বাচনের ফলাফল আর ভোটার টার্নআউটের একটা ফরেনসিক বিশ্লেষণ করলেই আমরা এই নির্বাচনের মূল ধাঁধাটা ধরতে পারব। কারণ সংখ্যা কখনো মিথ্যা বলে না, তারা শুধু সত্যিটা সামনে নিয়ে আসে। এই চার্টটা কিন্তু অনেক কিছু বলছে। দেখুন, ২০১৬তে টিএমসি কোথায় ছিল? প্রায় ৫০% ভোট। আর মাত্র ৫ বছরে কি হল? ২০২১-এ এসে বিজেপির ভোট শেয়ার এক লাফে পৌঁছে গেল প্রায় ৪৭%, আর টিএমসির ভোট সামান্য কমে দাঁড়াল ৪৬.৫২%। ভোটের এই যে একটা বড়সড় হস্তান্তর, এটাই এ এলাকার রাজনৈতিক পালাবদলের সবথেকে বড় ইঙ্গিত। মাত্র ৯৬৬টা ভোট। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান ছিল শুধু এই কটা ভোট। এই রায়টা যেন একটা ছুরির ডোগায় দাঁড়িয়ে আছে। এত কম ব্যবধানের জয় যেমন জেতা প্রার্থীকে দুর্বল রাখে, তেমনি পরের নির্বাচনের জন্য এই কেন্দ্রকে ভীষণভাবে প্রতিযোগিতামূলক করে তোলে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, ভোটার টার্নআউট। ২০১৬-র তুলনায় ২০২১-এ প্রায় ৪% কমে গেল। কেন? এর মানে কি দাঁড়ায়? এর একটা মানে হতে পারে যে বহু মানুষ ভোট দিতেই আসেননি। যখন মানুষ ভোট দেওয়া কমিয়ে দেয়, তখন বুঝতে হবে যে ব্যবস্থার ওপর তাদের ভরসা কমছে। হয়তো তারা ক্ষমতাসীন দলের উপর হতাশ, কিন্তু বিকল্পকেও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তো এই যে এত কিছু হলো, এর পেছনের আসল কারণগুলো কি? চলুন এবার সেই গণরায়ের ব্যবচ্ছেদ করা যাক। দেখব কোন কোন অভিযোগ আর সিস্টেমের ব্যর্থতা ২০২১-এর ফলাফলকে এই রকম একটা জায়গায় নিয়ে এলো। সংখ্যাগুলোকে মাটির বাস্তবতার সাথে মেলানোই আমাদের লক্ষ্য। মানুষের মূল ক্ষোভগুলো ছিল কয়েকটা জায়গায়, যেমন সরকারি প্রকল্পে দুর্নীতি, মানে ওই কাঠমানির অভিযোগ, পিডিএসের মাধ্যমে দেওয়া চালের নিম্নমান, শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরাট প্রভাব, ভোটের পরের হিংসা আর নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়, আর অবশ্যই NH-34-এর মতো গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। দেখুন, যখন সরকার থেকে দেওয়ার রেশনটাই নিম্নমানের হয়, তখন সেটা শুধু একটা প্রশাসনিক ভুল থাকে না, এটা মানুষের মর্যাদার সাথে বেঁচে থাকার যে অধিকার, আমাদের সংবিধানের সেই মূল ভাবনাটাকেই আঘাত করে। বিজয়ী প্রার্থীর অবস্থাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন কিছু সুবিধে আছে, যেমন তিনি স্থানীয়, আর ২০২১-এর হাওয়াটাও তার দিকে ছিল। কিন্তু অন্যদিকে দুর্বলতাও অনেক।
জয়ের মার্জিন খুব কম, আর তিনি প্রথমবার বিধায়ক হয়েছেন। বন্যার ত্রাণ বা কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগানোর সুযোগ যেমন আছে, তেমনি দুর্নীতির ব্যাকল্যাশ বা চাকরি দুর্নীতির প্রভাবের মতো বড় বিপদও কিন্তু রয়েছে। বেশ, সমস্যা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? একজন জনপ্রতিনিধি এখান থেকে কি করতে পারেন? শুধু ডেটা বিশ্লেষণ তো যথেষ্ট নয়, সেই ডেটাকে কাজে লাগিয়ে একটা উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। ঘাটালের উন্নয়নের জন্য মূলত ৩টে স্তম্ভের ওপর ফোকাস করতে হবে। ১ নম্বর, বন্যা প্রতিরোধী পরিকাঠামো তৈরি করা। ২, অর্থনৈতিক উন্নতি আর নতুন চাকরি তৈরি করা। আর ৩ নম্বর, সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলো যাতে ঠিকঠাক মানুষের কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করা। আর এর সবথেকে বড় অংশ হল ঘাটাল মাস্টার প্ল্যান। প্রায় ১,৫০০ কোটি টাকার একটা প্রজেক্ট। ভাবুন, এটা যদি ঠিকভাবে হয় তাহলে প্রায় ৫৭৭ বর্গ কিলোমিটার এলাকা বন্যার হাত থেকে পাকাপাকিভাবে রক্ষা পাবে। এটা এই অঞ্চলের স্থিতিশীলতা আর সমৃদ্ধির জন্য একটা বিশাল বড় বিনিয়োগ। এই প্ল্যানের আরও কয়েকটা জরুরি দিক হল NH-34 আর গ্রামের রাস্তা সারানোর জন্য ১০০ কোটি টাকা, একটা কৃষি শিল্প হাব যেখানে প্রায় ১,০০০ খানেক চাকরি হবে তার জন্য ৭৫ কোটি, আর হর ঘর জল বা আয়ুষ্মান ভারতের মতো স্কিমগুলো যাতে সবাই পায় সেটা নিশ্চিত করা। তাহলে দেখুন, আমরা ডেটার গভীরে গিয়ে একটা উন্নয়নের রূপরেখা পর্যন্ত এলাম, কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি। এই যে আধুনিক ডেটাভিত্তিক গভর্নেন্স বা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা, সেটা করতে গিয়ে যেন আমরা নাগরিকদের ব্যক্তিগত পরিসর বা গোপনীয়তাকে সম্মান করতে না ভুলি। ভারতের আইন অনুযায়ী মানুষের সম্মতি ছাড়া তাদের তথ্য ব্যবহার করা যায় না। আস্থা তৈরি করতে গেলে এই দায়িত্ববোধটা খুব দরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী MGR-এর একটা খুব বিখ্যাত কথা আছে যা এখানে দারুণভাবে খেটে যায়। তিনি বলতেন, নির্বাচন হল সুশাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। এর আসল মানে হল ডেটা বোঝাটা শুধু ভোটে জেতার জন্য নয়, আসল উদ্দেশ্য হল মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ডেটা আর জবাবদিহিতার উপর ভর করে বানানো একটা ব্লুপ্রিন্ট কি সত্যি পারবে শাসনে মানুষের হারানো বিশ্বাসটা ফিরিয়ে আনতে? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা রইল।